শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি প্রথমেই আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, দেওয়াটা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর, টাঙ্গাইল। প্রথমেই তোমাদের জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। জানি আজকে শ্রেণীতে তোমাদের যে পাঠদান আমি করব, সে পাঠের শিরোনামটি হচ্ছে কবিতা এবং বিষয়বস্তু হলো সেই দিন এই মাঠ। এই কবিতাটি সম্পর্কে আজকে আমরা জানব। তার আগে এই যে সেই দিন এই মাঠ কবিতাটা যিনি লিখেছেন, তিনি এমন একজন লেখক, কবি, যিনি বিশ্ব কবি না হলেও তিনি কবিদের কবি। কেননা তিনি প্রকৃতির কবি, তিনি আধুনিক জীবন চেতনার কবি এবং গ্রাম বাংলার সৌন্দর্যের সেই নিমগ্ন তিনি থেকেছেন এমন কবি। তিনি হলেন আমাদের জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক এবং প্রাবন্ধিক ছিলেন। বাংলা কাব্যের আধুনিকতার প্রতিকৃতদের মধ্যে তিনি অন্যতম। এই জীবনানন্দ দাশের প্রথম কাব্যে কাজী নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকে তিনি এমন হয়ে ওঠেন যে তার মৌলিক ও ভিন্ন অনুসন্ধানী হয়ে তিনি ওঠেন। তিনি মানুষের কবি। এই গ্রাম বাংলার সকল কিছুই তিনি জানেন এবং চিনেন, এমন একজন কবি এই জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশ আমাদের বরিশাল জেলায় 1899 সালে 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং এই 1899 সালে আমাদের আরেকজন কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। একই সালে একই খ্রিস্টাব্দে এই দুইজন কবি জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জীবনানন্দ দাশের পিতার নাম ছিল সত্যানন্দন দাশ এবং মাতার নাম ছিল কুসুম কুমারী। তার মা ছিলেন একজন স্বভাব কবি এবং পিতাও ছিলেন একজন শিক্ষক। এই জীবনানন্দ দাশ 1908 সালে যখন তার বয়স 8 বছর, তখন তাকে এই ব্রজমোহন স্কুলে 5ম শ্রেণীতে তাকে ভর্তি করা হয়। যখন তিনি 5ম শ্রেণীর ছাত্র, তখন থেকেই এই জীবনানন্দ দাশ বাংলা এবং ইংরেজি রচনার সূচনা করেন এবং ছবি আঁকতেও তিনি খুব পছন্দ করতেন। এই দিকে তার অনেক ঝোঁক ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই কবি জীবনানন্দ দাশ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন 1954 সালে 14 অক্টোবর তিনি কলকাতার ট্রাক দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর 1954 সালের 22 অক্টোবর তিনি মারা যান, পরলোক গমন করেন। এই কবি বাংলা
গাছপালা, তরুলতা, পশু পাখি সকলকেই যেন তিনি আপন মনে চিনেছেন। এই জন্য এই মাইক জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগুলো আমি বলছি, সেগুলি হল ঝরা পালক, ধূসর, বনানন্দ দাশের মহাপৃথিবী এবং সাতটি তারার তিমি এবং রূপসী বাংলা, আর হলো বেলা ও বেলা, কাল বেলা। আর তিনি উপন্যাস লিখেছেন মাল্যবান এবং সতীর্থ। আর তার প্রবন্ধ হল কবিতার কথা। তিনি এইগুলো লিখেছেন। তার বিশেষ অবদান, তিনি স্বরাজ পত্রিকার একজন সম্পাদক ছিলেন। তিনি এই পত্রিকায় সম্পাদনা করেছেন। তিনি আমাদের মাঝে সেই দিন এই মাঠ কবিতাটি লিখছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সেই দিন, এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন? এই কবিতায় কবি সেই দিনের কথা, এখানে কোন দিনের কথা বলেছেন? এখানে কবি বলেছেন মৃত্যুর পরের দিনের কথা। তাই কি বলছেন কবি? তোমরা দেখো, শোনো। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না তো জানি। তাহলে মৃত্যুর পরের দিনের কথা বলছে। এই মাঠ বলতে একটা বিশাল জায়গা, অর্থাৎ এই পৃথিবীকে বোঝানো হচ্ছে যে স্তব্ধ হবে না তো জানি, যে পৃথিবী কখনো কি থাকবে না, নীরব, বন্ধ হয়ে থাকবে না। এই জন্য কবি বলতে চেয়েছেন, বা তিনি জানেন যে প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের নানান বিবর্তনের ফলেও কি হয়, তার রূপ, রস, গন্ধ কখনো শেষ হবে না, থেমে থাকবে না। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। এই নদী নক্ষত্রের তলে, অর্থাৎ এই বিশাল তারকারাজি, নক্ষত্র বলতে তারা, এই তারা বিশাল তারকারাজি নিচে আমাদের নদী কি করে প্রবহমান। তাই সেই দিন, অর্থাৎ যেদিন কবি থাকবেন না, সেই দিন তিনি এই স্বপ্ন দেখেছেন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এখানে কবি সোনার স্বপ্ন বলতে বোঝাইতে চেয়েছেন সোনালী স্বপ্ন, অর্থাৎ মূল্যবান স্বপ্ন, যে স্বপ্ন কখনো পৃথিবীর থেকে ঝরে যায় না, হারিয়ে যায় না। তাই কবি কি বলছেন যে এই সোনার স্বপ্নের কথা, মূল্যবান স্বপ্নের কথা কবি বলতে চেয়েছেন যে প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্য, অর্থাৎ ধন সম্পদ দিয়ে মানুষের সেই স্বপ্ন, স্বাদ এবং কল্পনাকে তৃপ্ত করে যায়। কবি এইটাই এখানে বোঝাইতে চেয়েছেন। আর যেদিন কবি থাকবেন না, তাই বলছে যে আমি চলে যাব বলে। এখানে মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন একদিন সবাইকে আবার কি করতে হবে? চলে যেতে হবে পরপারে, যেখানে থেকে এসেছি সেইখানে আবার সবাইকে চলে যেতে হবে। তাই কবি বলছেন যে আমি চলে যাব বলে। সেদিন কবি চলে যাবেন পরপারে। চালতা ফুল কি আর ভিজিবে না শিশির জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেশা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। এখানে কবি কি বলছেন যে যেই দিন কবি থাকবেন না, চলে যাবেন পরপারে, তাহলে শিশির ভেজা জলে চালতা ফুলের যে সৌন্দর্য সৃষ্টি হয়, সেই সৌন্দর্য যুগ যুগান্তর ধরে কি করতে থাকবে, থেকেই যাবে, কখনো
থেমে থাকবে না। আর এই শিশির জলে চালতা ফুলের ঢেউয়ের নরম ঢেউয়ের যে প্রবাহিত হইতে থাকবে সেটাও চলতে থাকবে অনন্তকাল ব্যাপী। আর লক্ষ্মী পেঁচা বলতে এখানে কবি বোঝাইছে যে একটা বিশেষ ধরনের পাখি, এক জাতীয় পাখিকে লক্ষ্মী পেঁচা বলা হচ্ছে, যে গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। এখানে লক্ষ্মীটির তরে বলতে বলছে যে তার মায়া মমতা মমত্বের এবং অনুভবনার যে কথা এখানে কবি সেটাই তুলে ধরেছেন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে তবে আর ধরে। আবার কবি বলেছেন যে যখন আমি এই পৃথিবীতে থাকবো না সেই সময় থেকেই কি হবে, এই পৃথিবী প্রকৃতির সৌন্দর্য ঐশ্বর্য সেগুলি কি করবে, মানুষের সেই ঐশ্বর্য দিয়ে মানুষের স্বপ্ন স্বাদ ইচ্ছাকে তিনি কি করবেন, পূরণ করে দিবেন। কখনো তা থেমে থাকবে না, চলতেই থাকবে। কবি একদিন থাকবে না, কিন্তু এই প্রকৃতির সৌন্দর্য বিরাজমান থাকবে। তারপরে কবি কি বলছেন, চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব। চারিদিক বলতে এখানে নীরব নিস্তব্ধ একটা পরিবেশ, সেখানে ভিজে গন্ধ মৃদু কলরব। এখানে বিচিত্র কবির প্রকৃতির বিচিত্র গন্ধের আশা এবং মৃদু মন্দ কোলাহলের আনন্দে এর অন্তর্ভুক্ত অপরন্ত সৌন্দর্য, যা কখনো থেমে থাকবে না, চলতে থাকবে। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এই খেয়া নৌকাগুলো যেমনি ভাবে নদীতে চলাচল করে সেইভাবেই চলবে। কবি এখানে সেই প্রকৃতির সৌন্দর্য রূপকে তিনি কি করেছেন, তার মৃত্যু নেই, সৌন্দর্যের কখনো মৃত্যু নেই। মানুষ থাকবে না, মানুষ চলে যাবে, কিন্তু তার সৌন্দর্যের মৃত্যু কখনো হবে না। তাই একটি উদাহরণস্বরূপ, যেমন আমাদের তাজমহল, মমতাজের তাজমহল, এই তাজমহলটি আজও রয়ে গেছে, কিন্তু শাহজাহান এবং মমতাজ মারা গেছেন। এই জন্য কবি থাকবেন না, কিন্তু এই সৌন্দর্য থেকেই যাবে, সেই মৃত্যুর রেশ থেকেই যাবে। শেষে কি কবি বলছেন, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। অর্থাৎ প্রকৃতি তার আপন মনে যে রূপ রস গন্ধ সেটা চিরকাল ব্যাপী প্রাণময় হয়ে থাকবে, কখনো এর শেষ হবে না। তাই পৃথিবীর এই গল্পের কথা কবি বলেছেন। শেষে কি বলেছেন, এশিরিয়া ধুলো আজ ভেবিলন ছাই হয়ে আছে। মানুষের গড়া যে সভ্যতাগুলো সেগুলো কি হয়ে বিলীন হয়ে গেছে, সেইভাবে এশিরিয়ার এবং ভেবিলনের যে সভ্যতা সেগুলো ধ্বংস স্তূপে পরিণত হয়ে গেছে। এইটাই কবি বলতে চাইছেন যে মানুষ পৃথিবীতে তার যে কীর্তিকর্মগুলো রেখে যায় সেগুলো থেকে যায়, কিন্তু মানুষ কখনো থাকে না। এই জন্যে যুগ যুগ ধরে প্রকৃতির রূপ রস এবং সৌন্দর্য থেকেই যাবে, তার মৃত্যু নেই, কিন্তু মানুষের মৃত্যু আছে। কবি এইটাই বোঝানো হয়েছে সেই দিন এই মাঠ দিয়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই দিন বলতে বুঝলাম পরপারের কথা। পরপারের কথা এখানে বলা হচ্ছে। আর সোনার স্বপ্ন বলতে সোনালী স্বপ্ন বা মূল্যবান স্বপ্নকে বোঝানো হচ্ছে ঝরে ঝরে যাওয়া, মানে পড়ে যাওয়া, নিচে যাওয়া বা ফোঁটা ফোঁটা পড়ে যাওয়া, এটাকে বোঝানো হচ্ছে। আর কলরব বলতে কলকল বা আনন্দের কথা এখানে বলা হচ্ছে। আর পৃথিবীর
এই সব গল্প বেঁচে রবে চিরকাল। অর্থাৎ মানুষ চলে যাবে, কবি সেই দিন চলে যাবে, কিন্তু তার সৌন্দর্য কি হবে? মৃত্যু হবে না। এটাই কবি বোঝাইছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সেই দিন এই মাঠ সম্পর্কে কবি যা বলছেন আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখন তোমরা কতটুকু বুঝতে পেরেছ, জানতে পেরেছ, সেই সম্পর্কে আমি তোমাদের কাছ থেকে কিছু জেনে নেব। প্রথমেই হাবিব দাঁড়াও, তুমি বলো সেই দিন এখানে কোন দিনের কথা বলা হয়েছে? পরপারের কথা। ধন্যবাদ। পরপারের কথা এখানে বলা হয়েছে। আর তুমি বলো কবি জীবনানন্দ দাশ কেমন কবি ছিলেন? নাসিমা বলো। ধন্যবাদ। প্রকৃতির এবং আধুনিক জীবন চেতনার কবি ছিলেন। অনেক ধন্যবাদ তোমাকে। শরীফ বলো তো যে কবি জীবনানন্দ দাশের একটি উপন্যাসের নাম বলো। মাল্যবান। ধন্যবাদ, খুব সুন্দর উত্তর করছো। যে আসলে আমরা এইভাবেই যদি মনোযোগের সাথে এই পাঠগুলো শুনি এবং বুঝতে পারি, তাহলে আমরা সুন্দর উত্তর করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অ্যাসাইনমেন্টের কারণে আমি বাড়ির কাজ দেব না। বাড়ির কাজ দেব না এই জন্য যে অ্যাসাইনমেন্ট তোমরা লিখতে তোমাদের সময় লাগছে, বা তোমরা সেগুলো বই ঘেটে উত্তরগুলো লেখা, এই জন্য আমি বাড়ির কাজ দেব না। তবে আমি তোমাদের কিছু উপদেশমূলক কথা বলবো। যেমন মানুষ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সরাসর। এখানে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে আখ্যায়িত করছেন। এই জন্যে এই মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জিনিস দিয়ে রেখেছেন যে মানুষকে শ্রেষ্ঠত্ব করেছেন। আর এই মানুষকেই বুঝলে, মানুষকেই সেবিলেই আমরা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে শান্তি পাবো। এই জন্য বলছে যে মানুষের কাছেই ব্যস্ত এবং দুজক রয়েছে। তুমি যদি সেই মানুষকে, সঠিক মানুষকে, সরল মানুষকে তুমি ভজন করতে পারো, তাহলে পরপারে অবশ্যই শান্তির রাস্তা তুমি পাবে। আরেকটি কথা আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এখানে শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা অপরের উপকার করার জন্য কি করব? জীবনভর ব্যতিব্যস্ত থাকব, এইটাই জীবনের সার্থকতা। পরের উপকারে আমাদের জীবন কি করব? ধন্য করব। আমরা যদি আমাদের চারপাশের মানুষগুলোকে, একে অপরকে সহায়তা না করি, তাহলে কখনো এ দেশ, জাতি, সমাজ উন্নত হবে না। এজন্য আমাদের জন্ম কিন্তু পরের কারণেই, পরের তরেই। এজন্য শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো এবং করোনামুক্ত জীবন গঠন করো এবং নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকো, সুন্দর জীবন গঠন করো, এই প্রত্যয় ব্যক্ত করে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুখে থাকো। ধন্যবাদ।